ইমার্সিভ আর্ট এখন সব জায়গাতেই দেখা যাচ্ছে। ডিজিটাল আর্ট ইনস্টলেশনের প্রদর্শনীগুলিও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এমন সব প্রদর্শনীতে আমাদের পুরোপুরিভাবে শিল্পের মধ্যে ডুবে যাওয়ার কথা, কিন্তু আসলে কি তেমনটা হয়? ইমার্সিভ আর্ট কি আমাদের শিল্পকে ভালোবাসতে শেখায়? ইমার্সিভ আর্টের একটি উদাহরণ দিই। তুর্কি মার্কিন শিল্পী রেফিক আনাদোলের তৈরি একটি শিল্পকর্ম বিশ্লেষণের আগে চলুন কিছু মৌলিক বিষয় জেনে নেই। ইমার্সিভ আর্ট আসলে কি? ইমার্সিভ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইমার্সিও থেকে, যার অর্থ হলো নিমজ্জিত হওয়া। গেমিং এবং ভার্চুয়াল রিয়েলিটির সুবাদে অনেকেই ইমার্সন শব্দটির সাথে পরিচিত। এই ইমার্সিভ আর্ট যখন ঠিকঠাক বাস্তবায়ন হয়, আপনার মনে হবে আপনি এর ভেতরেই আছেন। কিছু কিছু শিল্পী তাদের কাজে একই রকম উপাদান ব্যবহার করে থাকেন, বিশাল বিশাল সব ডিজিটাল শিল্প। মাঝে মাঝে এর সাথে শব্দের ইফেক্ট এবং গন্ধও যুক্ত থাকে, যেন অতিথিরা পুরোপুরি অভিজ্ঞতা পেতে পারে। ইমার্সিভ আর্টের ধারণা দিন দিন আরও বিকশিত হচ্ছে। টিমল্যাব নামের আন্তর্জাতিক শিল্প সংঘ সফল এক ইমার্সিভ ইনস্টলেশনের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে। মাত্র 1 বছরে 2 মিলিয়নেরও বেশি দর্শনার্থী এটি দেখতে ভিড় করেছেন। চলুন তাদের নতুন প্রদর্শনীটি দেখে নেই। টিমল্যাব বর্ডারলেস যতটা না ঘুরে বেড়ানোর জন্য, তার চেয়ে বেশি অভিজ্ঞতা নেওয়ার জন্য জনপ্রিয়। টোকিওতে টিমল্যাবের এই জাদুঘরটি ডিজিটাল শিল্পের প্রদর্শনী হয়। মজার বিষয় হলো, এখানে দর্শনার্থীদেরকে শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে উপভোগের জন্য নয়, বরং শিল্পকর্মের ভেতরে প্রবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়। আপনি যখন এর ভেতর দিয়ে ঘুরে বেড়াবেন, তখনই প্রাণ পাবে ইমার্সিভ ইনস্টলেশন বাবল ইউনিভার্স। মানুষের মতো জগতে অনেকগুলো স্বাধীন সত্তা আছে যারা স্বাধীনভাবে অস্তিত্বশীল। টিমল্যাব বর্ডারলেসের সাহায্যে আমরা শিল্পকর্ম দিয়ে এমন অভিজ্ঞতা সৃষ্টি করতে চাই যেখানে মানুষ বুঝবে যে বিশ্ব আসলে বিচ্ছিন্ন না, এবং এই ধারাবাহিকতাই সৌন্দর্য হয়ে ধরা দেয়। ত্রিমাত্রিক এই শিল্পকর্মটি গোলক দিয়ে তৈরি। নড়াচড়ার সাথে সাথে এই গোলক থেকে আলো নির্গত হয়। যখন কোনো ব্যক্তি গোলকের কাছে চলে আসে, তখন বাবলগুলো জ্বলে ওঠে এবং এই আলো সবচেয়ে কাছে থাকা বাবলে ছড়িয়ে পড়ে, যা অন্যের চলাচলের ফলে শুরু হওয়া আলোর সাথে মিথস্ক্রিয়া করে। এভাবেই দর্শনার্থীরা শিল্পটির নির্মাণের অংশ হয়ে ওঠেন। আমি মনে করি একটি জায়গায় যেখানে অন্য লোকের উপস্থিতি আছে, সেখানে শিল্পকর্মটি পরিবর্তিত হচ্ছে, আপনার মাঝে এক ধরনের পরিবর্তন নিয়ে আসছে। শিল্পের সাথে আপনার যে সম্পর্ক, সে সম্পর্কই এমন এক অভিজ্ঞতা তৈরি করবে সেখানে মানুষ ধারাবাহিকতাকে বুঝতে পারবে। টিমল্যাবের টোকিও স্টুডিওতে শিল্পীরা নতুন ইমার্সিভ শিল্প তৈরিতে ব্যস্ত। এটি এমন এক দল যারা শিল্প তৈরি করার জন্য নতুন নতুন পন্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে। টিমল্যাব একটি বিশেষজ্ঞের দল, যেখানে কেউ হার্ডওয়্যার প্রকৌশলী, কেউ সফটওয়্যার প্রকৌশলী, কেউ 3D অ্যানিমেটর, কেউ স্থপতি, কেউ গণিত বিশেষজ্ঞ, কেউ অ্যালগরিদম বিশেষজ্ঞ, কেউ বিভিন্ন ধরনের প্রোগ্রামার, কেউ আবার উদ্ভিদ বিজ্ঞানী। আমরা সবাই ভিন্ন ভিন্ন সব মাধ্যম ব্যবহার করি, হোক তা মনিটর, প্রজেক্টর, এলইডি লাইট, রোবোটিক্স বা অন্য যে কোনো কিছু। আমরা চেষ্টা করি কিছু একটা সৃষ্টি করার। ইমার্সিভ আর্টের মাঠে টিমল্যাবই একমাত্র খেলোয়াড় নয়, আরও অনেক শিল্পী, গ্যালারি এবং সাংস্কৃতিক সংগঠন এই শিল্পের নানা প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত। যেমন জাপানি চিত্রগ্রাহক মিকা নিনাগাওয়ারের তৈরি এই ইনস্টলেশনটি। প্রশ্ন হলো, ইমার্সিভ আর্ট মানুষকে এত আকৃষ্ট করে কেন? আমার মনে হয় শিল্প নিয়ে আগের চেয়ে এখন অনেক বেশি অলস। আমরা আলাপ করা বা গভীরভাবে এসব নিয়ে চিন্তা করার পেছনে কোনো সময় দিতে চাই না। তাই প্রচলিত শিল্পগুলোতে আমরা শিল্পের কাছাকাছি যাব কিনা সে নিয়ে সিদ্ধান্ত আমাদেরই হাতে। কিন্তু এইসব দর্শনীয় ইমার্সিভ শিল্পই আমাদের কাছে আসে, আমাদের নিমজ্জিত করে। দ্বিতীয় আরেকটি কারণ আছে যা আরো বেশি সাম্প্রতিক, তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এইসব কাজ ইনস্টাগ্রাম ছবি হওয়ার জন্য অত্যন্ত চমৎকার। এর তৃতীয় আরেকটি কারণও আছে। আমার
আমার মনে হয় এই কারণটি হলো কোভিড। ওই সময় আমাদের সেন্সর বা রিয়েল লাইফ অভিজ্ঞতাগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম। সেই সময় সবকিছু স্ক্রিনে হতো আর খুব ফ্ল্যাট ছিল। তাই আমার মনে হয় ওই সময় আমাদের সেখান থেকে বের হয়ে আসার একটা প্রবণতা তৈরি হয়, যাতে আমরা আমাদের সমস্ত শরীর দিয়ে কিছু একটা অনুভব করতে পারি। So I think we all needed to get out to experience with our full body. আমি তো একজন ভক্ত। ইমার্সিভ আর্ট আপনার সকল ইন্দ্রিয়কেই আন্দোলিত করে, তাও আবার এমন এক যুগে যখন আমরা ফোন নিয়েই আটকে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা ভেবেই চমৎকার এই ইনস্টলেশনগুলো তৈরি করা হয়েছে। তো এ প্রসঙ্গে একটি প্রশ্ন তো চলেই আসে, যখন কোনো শিল্পকর্মের ছবি সবার ইনস্টাগ্রামে ঘুরে বেড়ায়, তখন কি সেই শিল্পের কদর কমে যায়? এখানে আমি ইতিবাচক অনেক কিছুই দেখি। আপনি একটি ছবি নেবেন যে ছবিতে আপনি আছেন, এটি মূলত শিল্পের সাথে আপনার যে একটা সম্পর্ক আছে তা প্রকাশ করারই একটি উপায়। এই নিয়ে সমালোচনাও আছে। বিখ্যাত শিল্পীদের ধ্রুপদী সব চিত্রকর্মের ভিডিও ইনস্টলেশন তৈরির মাধ্যমে যে প্রদর্শনী হয়, সেগুলোকে ইমার্সিভ আর্ট বলা হয়ে থাকে। আবার টিম ল্যাবের তৈরি করা নতুন ইমার্সিভ শিল্পকর্মের মতো ইনস্টলেশনগুলোকেও একই নামে ডাকা হয়। দুটোই কি শিল্প? চলুন বিষয়টি ব্যাখ্যা করা যাক। এখানে কিছু কিছু অভিজ্ঞতা অবশ্যই শিল্প। এই মাধ্যমটিকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যে একজন শিল্পী এসব তৈরি করেছেন সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। এখন আপনি যদি বাণিজ্যিক অভিজ্ঞতা নিয়ে কিছু বলেন যেখানে পুরনো শিল্পীদের কাজ ব্যবহার করা হয়, সেসবে বিতর্ক আছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটা তো আর ফ্রিদা কাহলোর করা শিল্প নয়। এগুলোকে কি নতুন শিল্প বলা যায় নাকি শুধুই নকল? ফ্রিদা কাহলোর জীবন নিয়ে তৈরি এই ইমার্সিভ আর্টের প্রদর্শনীটিতে মেক্সিকান চিত্রশিল্পীর প্রায় সব চিত্রকর্ম প্রদর্শন করেছে। এই প্রদর্শনী আগে কখনো হয়নি। এটি চলমান জীবনের চেয়েও বেশি কিছু। সাথে আছে ঐতিহ্যবাহী সব সঙ্গীত। বার্লিনের এই প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা মুগ্ধ হয়েছিলেন। ইমার্সিভ আর্টের অভিজ্ঞতার সুন্দর বিষয় হলো এটি আপনাকে সব দিক থেকে ঘিরে রাখে। আপনি হয়তো গ্যালারিতে তার আঁকা একটি ছবি দেখলেন, কিন্তু ওই একটি ছবি আপনাকে তার অন্যান্য ছবিগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে। প্রযুক্তি বলুন, শব্দ বলুন, সবই দুর্দান্ত ছিল। ফিল্মের কাজ খুবই ভালো হয়েছে। 5.5 মিটারের এই দেয়ালে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রজেক্টরে ফ্রিদা কাহলোর চিত্রকর্ম আরো জীবন্ত। ছোট ছোট বিবরণ সহ ফ্রিদা কাহলোর জীবনের গল্প ফুটে ওঠে। আমি মেক্সিকো থেকে ফ্রিদা বলছি। আমি একটি তেহুয়ানা পোশাক পরে আছি। কাহলোর এই কথাগুলো চিঠিপত্র এবং ডায়েরি থেকে নেওয়া হয়েছে। পারিবারিক প্রেক্ষাপট, স্বামীর সাথে সম্পর্ক, মেক্সিকোর বিপ্লব কিংবা নিজের স্বাস্থ্যগত সমস্যা, শিল্পের মাধ্যমে কাহলো এর সবকিছুই ফুটিয়ে তুলেছেন। তার জীবনের কাহিনীতে এত রঙিন একটা পৃথিবী দেখে আমি মুগ্ধ। মনে হবে আপনি একদম এর ভেতরে রয়েছেন এবং শিল্পী ওই সময় যা অনুভব করেছিল আপনিও ঠিক তাই অনুভব করবেন। অন্য ইমার্সিভ প্রদর্শনীগুলো দর্শনার্থীদের মাঝে এমন অনুভূতি দেয় যেন তারা শিল্পকর্মের ভেতরেই অবস্থান করছেন। কিউরেটররা রেনেসা যুগের মহারথীদের বিখ্যাত চিত্রকর্ম, ক্লড মোনের আঁকা বাগানের রঙিন সব ছবি, গুস্তাভ ক্লিমটের গোল্ডেন এজের কাজ এবং ভিনসেন্ট ভ্যান গগের আঁকা চিত্রকর্ম ব্যবহার করেছেন। তবে শিল্পকে এই নতুন মোড়কে হাজির করার এই পদ্ধতি নিয়ে সবাই যে খুব খুশি, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। সম্পূর্ণ নকল কোনো কিছুর প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য তারা কোনো নামকে লেবেল হিসেবে ব্যবহার করে। এসব ওই চিত্রকর্মের জন্য অবমাননার এবং অপমানের, কারণ এই চিত্রকর্মগুলো আসলেই ইমার্সিভ চিত্রকর্ম হওয়ার কথা ছিল না। ফ্রিদা কাহলো এসব ইমার্সিভ প্রদর্শনীর ব্যাপারে কি ভাবতো তা আমরা কখনোই জানতে পারবো না। তবে এখনকার বেশ কিছু শিল্পীদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। এমনকি ব্রিটিশ চিত্রকর ডেভিড হকনি তার নিজের বিখ্যাত চিত্রকর্মকে এই ইমার্সিভ প্রদর্শনীর জন্য তৈরি করেছেন। শিল্পী রেফিক আনাদলের কাজ কোনো অংশেই কম মনোমুগ্ধকর নয়, তবে অনেক বেশি বিমূর্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার কাজ তাকে মিডিয়া শিল্পের দুনিয়ায় একজন পথিকৃতের মর্যাদা দিয়েছে। মিডিয়া শিল্পী রেফিক আনাদলের কাজের কেন্দ্রবিন্দুতে আছে ডেটার সৌন্দর্য। তার শিল্পকর্ম বিশ্বের সবচেয়ে নামকরা জাদুঘরগুলোতে প্রদর্শিত হয়। তাছাড়া প্রদর্শিত হয় ভবনের দেয়ালে এবং সেসব স্থানে যেখানে জনসমাগম হয়। আমি ডেটাকে পিগমেন্ট হিসেবে কল্পনা করি। আমার কাছে ডেটা কোনো সংখ্যা নয়। ডেটা হলো স্মৃতির এক রূপ এবং এই স্মৃতি যে কোনো রূপ বা আকার ধারণ করতে পারে।
2016 সাল থেকে মনুমেন্টাল ডেটা ভাস্কর্য তৈরি করার জন্য রেফিক আনাদোল অ্যালগরিদম ব্যবহার করে আসছেন। এটি সবসময় আকার পরিবর্তন করতে থাকে। আমার মনে হয় নন্দনতাত্ত্বিকভাবে আমার স্বাক্ষর হলো ফ্লুইড ডায়নামিক্স। আমি বাস্তব জীবনে পানি এবং গতি ভালোবাসি এবং বিশ্বাস করি। যদি ডেটা দিয়ে রং করা যায়, যদি কোনোদিন ডেটা পিগমেন্টে পরিণত হয়, তাহলে তা শুকাবে না। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আনাদোলের ইমার্সিভ আর্ট অ্যামাজন রেইন ফরেস্টের জীববৈচিত্র্যকে ফুটিয়ে তুলেছিল। আমি কখনোই প্রকৃতির 1 মিলিয়ন ছবি মনে রাখতে পারবো না। আমি কখনোই আমাজনিয়ার 0.5 মিলিয়ন ফুলকে মনে রাখতে পারবো না। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা আমাকে আমার সামর্থ্য ছাড়িয়ে যেতে সাহায্য করে। অ্যামাজনের জীববৈচিত্র্য হোক বা মস্তিষ্কের তরঙ্গ কিংবা মার্কিন মহাকাশ সংস্থা নাসার করা সকল পর্যবেক্ষণ, রেফিক আনাদোল তার শিল্পের জন্য যে ডেটা বেছে নেন তার সাথে সবসময়ই ইনস্টলেশনের একটি সম্পর্ক থাকে। উদাহরণ হিসেবে এই প্রকল্পটির কথাই বলা যায়। এর জন্য লস অ্যাঞ্জেলস ফিলহারমোনিকের ডিজিটাল আর্কাইভ থেকে 45 টেরাবাইট ডেটা নেওয়া হয়েছিল, আর এটি প্রদর্শন করা হয়েছিল কনসার্ট হলের বাইরে। ইমার্সিভ শিল্প এখন বিজ্ঞানেও আলোচিত বিষয়। তথাকথিত নিউরো অ্যাস্থেটিক্সের একজন পথিকৃৎ হলেন সুসান ম্যাকসামেন। তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে কাজ করছেন। শিল্প কিভাবে আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে এই নিয়েই গবেষণা করছেন তিনি। ইমার্সিভ শিল্প নিয়ে কেন এত হইচই তার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও দাঁড় করিয়ে ফেলেছেন তিনি। আমি মনে করি আমাদের ইমার্সিভ আর্ট পছন্দ করার কারণ হলো এটি আমাদের মধ্যে ভালো লাগা তৈরি করে। আমাদের যত ইন্দ্রিয় ব্যবস্থা আছে সেগুলো আমরা রোজ ব্যবহার করি না, এসব সামনে নিয়ে আসে ইমার্সিভ আর্ট। তাই এই যে স্পর্শ করা, গন্ধ নেওয়া, অনুভব করা, দেখা, শব্দ আর সঙ্গীতের কম্পন ব্যবহার করতে পারা, এসব আমাদের অন্যরকম ভালো লাগার অনুভূতি দেয়। ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা আমাদের সিনাপসকে সক্রিয় করে, যা আমাদের মস্তিষ্কের ভিন্ন ভিন্ন এরিয়াকে সংযুক্ত করে এবং নতুন নিউরনীয় কাঠামো গড়ে তোলে। ছোট ছোট এই পরিবর্তন আমাদের অনুভূতি, চিন্তা এবং আচরণের উপর প্রভাব ফেলে। শিল্পের সাথে আমাদের এক ধরনের সংযোগ আছে এবং এই বিষয়টি আমাদের ভালো থাকা, বিকশিত হওয়া, শারীরিক সুস্থতা এবং বৃদ্ধি সবকিছুকে প্রভাবিত করে। দীর্ঘদিন ধরে আমরা এই সত্যকে সরিয়ে রেখে ভাবার চেষ্টা করেছি যে শিল্পকর্ম হলো এক ধরনের বিলাসিতা, অর্থাৎ যখন হাতে সময় থাকে তখন কিছু একটা করা। কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের জন্য খাবার, ঘুম, এক্সারসাইজ যেমন জরুরি, এটিও ঠিক ততটাই জরুরি। The arts are absolutely essential to our well-being. তাহলে ইমার্সিভ আর্ট নিয়ে আপনার মতামত কি? আপনি কি এটি পছন্দ করেন? আমার কিন্তু মনে হয় এর মধ্য দিয়ে শিল্প এবং শিল্পী সম্পর্কে অনেক কিছু শেখা যাবে। হ্যাঁ, বিনোদনের একটি বিষয় তো আছেই, কিন্তু সেটি হয়তো খুব খারাপ হবে না। আপনার কি মনে হয়? আমাদের জানান। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।